মৌলভীবাজারে সুস্বাদু পাহাড়ি আনারস এবার বাজারে পাওয়া যাচ্ছে মৌসুমের আগেই। বাগান মালিকরা গাছে থাকতেই রাসায়নিক দিয়ে পাকাচ্ছেন আনারস। এই পদ্ধতিতে পাকানো আনারস মানুষের জন্য ক্ষতিকর হতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা। আমন্ত্রণ সবাইকে। রাত ৯টায় বাংলাদেশে আজ থাকছে রাসায়নিক দিয়ে পাকানো পাহাড়ি আনারস নিয়ে একটি বিশেষ প্রতিবেদন দেখার আমন্ত্রণ রইল। দেশ বিদেশের আরো খবর জানাতে আপনাদের সাথে থাকছি আমি কাজী মহুয়া। আর ব্যবসা বাণিজ্যের খবর জানাবো আমি মীর হাসান। খেলার খবর যথারীতি আমার সঙ্গে আমি আহসানুর রহমান। শুরুতেই জানিয়ে দিব আজ সারাদিনের শিরোনাম হয়েছে যে খবরগুলো। ঢাকার চারপাশে ছড়িয়ে পড়ছে কলকারখানার বর্জ্য। নদীর প্রতিবেশ রক্ষা করা না গেলে মানব স্বাস্থ্যের বিপর্যয় ঘটার আশঙ্কা বিশেষজ্ঞদের। 750-র মতো কলকারখানা থেকে ছোট বড় বিভিন্ন কারখানা থেকে ইনক্লুডিং ট্যানারি থেকে সমস্ত বর্জ্য ওখানেই নিক্ষেপিত হচ্ছে। আমাদের যে ক্যান্সারজনিত যে পেশেন্ট যে হারে বাড়তেছে, এটার একটা কারণ হতে পারে যে আমাদের এই পানির কারণে এটা বেড়ে যাচ্ছে। জাতীয় নির্বাচনের কথা মাথায় রেখে বাজেট দিচ্ছে সরকার। বিএনপির বাজেট ভাবনায় খালেদা জিয়ার অভিযোগ। প্রিমিয়ার লিগ ক্রিকেটের গুরুত্বপূর্ণ ম্যাচে হারলেও শিরোপা প্রত্যাশী ওল্ড ডিওএইচএস এবং ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। রাত ৯টায় বাংলাদেশে এছাড়া আরো থাকছে বাংলাদেশে পরিবেশের জন্য ক্ষতিকর বর্জ্যের প্রবেশ ঠেকাতে নীতি প্রণয়ন করতে যাচ্ছে সরকার, জানালেন প্রধানমন্ত্রী। এবং পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর হারুনুর রশিদ ও কোষাধ্যক্ষ ডক্টর মিজানুর রহমান। রাত ৯টায় বাংলাদেশে নির্বাচিত বিষয় নিয়ে আপনারা মতামত পাঠাতে পারেন। আজকের বিষয় সাগর রুনি হত্যাকাণ্ড নিয়ে এটিএন বাংলা চেয়ারম্যানের মন্তব্য। মতামত পাঠানোর জন্য আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন RTT রাত, এরপর নাম ও মতামত লিখে পাঠিয়ে দিন 16232 এই নম্বরে। ইমেইল ও ফেসবুকে মতামত দিতে পারেন। আমাদের ইমেইল করুন ratnota@independent24.tv এই ঠিকানায়, আর ফেসবুকে মতামত দিন facebook.com/রাত9টা। আপনার মূল্যবান মতামত আমরা তুলে ধরবো রাত ৯টায় বাংলাদেশে। ঢাকার চারপাশের কলকারখানার অপরিশোধিত বর্জ্য শুধু নদীতে নয়, ছড়িয়ে পড়ছে কৃষি জমি ও আবাসিক এলাকায়। আর নদীর প্রতিবেশ রক্ষা করা না গেলে মানব স্বাস্থ্যের বিপর্যয় ঘটার আশঙ্কা বিশেষজ্ঞদের। সরকার এসব কারখানাগুলোতে বর্জ্য শোধনাগার স্থাপন বাধ্যতামূলক করলেও মানছেন না এসব এলাকার মালিকরা। তাদের অজুহাত ব্যয় বৃদ্ধির। সবুজ নগর সবুজ দেশ, লাল সবুজের বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে দেশ জুড়ে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। দিনটিতে বৃক্ষরোপণ অভিযান ও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে জাতীয় বৃক্ষ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের আগে সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশ রক্ষা ও সংরক্ষণে বিশেষ অবদান রাখায় পুরস্কার প্রাপ্তদের হাতে পদক তুলে দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, পরিবেশ সংরক্ষণ, পরিবেশ উন্নয়ন এবং দূষণমুক্ত সবুজ অর্থনীতির বাংলাদেশ গড়াই তার সরকারের রূপকল্প 2021-এর অন্যতম লক্ষ্য। আমাদের একটি বিষয় লক্ষ্য রাখতে হচ্ছে, সেটা হলো আমরা অনেক কিছু আমদানি করি, কিন্তু সেই সাথে এমন কিছু আমাদের দেশে না আসে যা আমাদের পরিবেশ দূষণ করতে পারে। সেদিকে লক্ষ্য রেখে বিদেশের বর্জ্যের ভাণ্ডারে যেন বাংলাদেশ পরিণত না হয়, সেজন্য আমদানি নীতিতে ক্ষতিকর বর্জ্য আমদানি নিষিদ্ধ করা হয়েছে।
এবং সেগুলি পরীক্ষা নিরীক্ষারও ব্যবস্থা আমরা করছি। এ সময় তিনি ভূগর্ভস্থ পানি ব্যবহার কমিয়ে আনার উপর জোর দেন। ব্যবহারের জন্য বৃষ্টির পানি সংরক্ষণ করতে বিভিন্ন শিল্প কারখানা সহ আবাসন এলাকায় জলাধার তৈরির আহ্বান জানান প্রধানমন্ত্রী। এছাড়া আবর্জনা ফেলার প্রয়োজনীয় ব্যবস্থা রেখে তবেই শিল্প কারখানা ও হাসপাতাল তৈরির নির্দেশ দিয়েছেন তিনি। শিল্প কারখানা গড়ে তোলেন আপনারা অনেকে, ডেভেলপাররা অনেক ঘর বাড়ি তৈরি করেন, ফ্ল্যাট তৈরি করেন, বিভিন্ন এলাকা আপনারা গড়ে তোলেন। কিন্তু একটা বিষয় কখনো চিন্তা করা হয় না যে এই নদী, খাল অথবা পুকুর এগুলি যদি আশেপাশে না থাকে, তাহলে যদি কখনো আগুন লাগে, সেই আগুন নেভাবার মতো পানিও আপনারা পাবেন না। যখনই আমরা যে কোনো জায়গায় কোনো বসতি গড়ে তুলি বা শিল্প গড়ে তুলি, প্রতিটি জায়গায় কিন্তু একটা জলাধার রাখতে হবে। এ সময় প্রধানমন্ত্রী ভেষজ, বনজ সহ ফলদ এই 3 ধরনের চারা লাগানোর জন্য সবার প্রতি আহ্বান জানান। এছাড়া পরিবেশ দিবস উপলক্ষে একটি ডাক টিকিটের অবমুক্ত করেন তিনি। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছিলেন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর বক্তব্য। ঢাকার চারপাশের কলকারখানার অপরিশোধিত বর্জ্য শুধু নদীতে নয়, ছড়িয়ে পড়ছে কৃষি জমি ও আবাসিক এলাকায়। আর নদীর প্রতিবেশ রক্ষা করা না গেলে মানব স্বাস্থ্যের বিপর্যয় ঘটার আশঙ্কা বিশেষজ্ঞদের। সরকার এসব কারখানাগুলোতে বর্জ্য শোধনাগার স্থাপন বাধ্যতামূলক করলেও মানছেন না এসব কারখানার মালিকরা। তাদের অজুহাত ব্যয় বৃদ্ধির। রাজধানী ঢাকা ঘিরে রয়েছে বুড়িগঙ্গা, তুরাগ, বালু সহ একাধিক নদী। আর নদীগুলো ঘিরেই যেন গড়ে উঠেছে ট্যানারি, গার্মেন্টস, ডাইং সহ নানা রকম কারখানা। এসব কারখানাতে ব্যবহৃত হচ্ছে 280 ধরনের বিষাক্ত রাসায়নিক, যার বেশিরভাগটাই দিন শেষে জমা হচ্ছে পাশের নদীগুলোতে। শুধুমাত্র ঢাকার হাজারীবাগের ট্যানারি থেকেই প্রতিদিন 22,000 ঘনমিটার তরল বর্জ্য ও 10 মেট্রিক টন কঠিন বর্জ্য বুড়িগঙ্গায় নামছে। ঘন কালো এবং আলকাতরার মতো পানি, বিষাক্ত পানি ঢাকা শহরের বুড়িগঙ্গার পাড়ের 750-র মতো কলকারখানা থেকে, ছোট বড় বিভিন্ন কারখানা থেকে, ইনক্লুডিং ট্যানারি থেকে সমস্ত বর্জ্য ওখানেই নিক্ষেপিত হচ্ছে। এই ফুড কন্টামিনেশন বাড়তেছে এই ওয়েস্ট ওয়াটারের ফলে, এবং যার ফলে এই ফুড কন্টামিনেশনের ফলে আমাদের যে ক্যান্সারজনিত যে পেশেন্ট যে হারে বাড়তেছে, এটার একটা কারণ হতে পারে যে আমাদের এই পানির কারণে এটা বেড়ে যাচ্ছে। সরকার বর্জ্য পরিশোধনাগার স্থাপনে বাধ্যবাধকতা আরোপ করলেও তা তদারকি করছে না। পরিবেশ অধিদপ্তর অল্প জনবলের কারণে কালে ভদ্রে অভিযান চালিয়ে জরিমানা করা ছাড়া আর কিছুই করতে পারছে না কারখানা মালিকদের। আর মাঝারি মানের একটি পরিশোধনাগার বসাতে খরচ করতে হবে প্রায় 3 কোটি টাকা। কারখানার পাশে জায়গাও লাগবে, আর এটি পরিচালনার জন্য নিয়োগ দিতে হবে কমপক্ষে একজন প্রযুক্তি কর্মী। এ বাস্তবতার কথা চিন্তা করেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মাণ করেছে কম খরচের পরিশোধনাগার। বেশিরভাগই ইম্পোর্টেড এবং বাইরের কনসালটেন্ট দ্বারা এগুলি পরিচালিত হয়। এর ফলে কস্ট এবং ফাইনালি তাদের প্রোডাক্ট কস্টটা বেড়ে যায়, এবং সেই প্রোডাক্ট কস্ট যদি আমরা লো কস্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে যদি আমরা ট্রিটমেন্ট করতে পারি, তাহলে সেই প্রোডাক্ট কস্টটা বাড়বে না, কমে যাবে, এবং ইন্ডাস্ট্রিয়ালিস্টরা সেটার প্রতি আকৃষ্ট হবে। এবং সেটি আমাদের প্রায় 12 বছরের একটা রিসার্চের গবেষণার ফল হিসেবে আমরা প্রাথমিকভাবে এই পাইলট প্ল্যানটা আমরা করেছি। পরিশোধনের পর এই শোধনাগারের পানি পুনরায় ব্যবহার উপযোগী হবে বলে জানালেন অধ্যাপক খবির উদ্দিন। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিচারাধীন কোনো বিষয়ের সমালোচনা করার আগে তা ভালো করে জানতে স্পিকার সহ সব সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করেছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি শামসুদ্দিন হায়দার চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের দ্বৈত বেঞ্চ সংসদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সরকারের উন্নয়ন কাজকে বাধাগ্রস্ত করবে এমন কোনো কাজ তারা করেন না। সড়ক ও জনপদ ভবনের কিছু অংশ সুপ্রিম কোর্টের কাছে হস্তান্তর বিষয়ক মামলার শুনানির সময় তারা এই দৃষ্টি আকর্ষণ করেন। গত বছরের 10 মার্চ হাইকোর্ট শিশু একাডেমি ও সড়ক ভবনের আওতাধীন সুপ্রিম কোর্টের সম্পত্তি 90 দিনের মধ্যে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয়। নির্ধারিত সময়ে পুরো জমি বুঝিয়ে দিতে ব্যর্থ হয় সওজ। এতে আদালত অবমাননার অভিযোগে যোগাযোগ সচিব সহ 3 জনকে হাজির হওয়ার আদেশ দেন আদালত। এই মামলা চলাকালীন 29 মে জাতীয় সংসদে স্পিকার সহ সংসদ সদস্যরা এই জমি ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়ার সমালোচনা করেন। এর পরপরই বিচারাধীন মামলা নিয়ে সমালোচনা করায় স্পিকারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন হাইকোর্ট।
এবং এ বিষয়ে সাংসদদের দৃষ্টি আকর্ষণ করেন। যে বিষয়টি পার্লামেন্টে আলোচনা হয়েছে সেই আলোচনার মধ্যে যে বিষয়টি এসেছে সেখানে অসত্য তথ্য উপস্থাপন করা হয়েছে এবং এই ধরনের অসত্য তথ্য উপস্থাপন করে সাবজুডিস ম্যাটারে আলোচনা করাটা সমীচীন নয়, এটা আদালত বলেছেন। সরকারের উন্নয়ন কাজকে বাধাগ্রস্ত করবে এমন কোনো উদ্যোগ হাইকোর্ট নেয় না বলে জানায় আদালত। যেই আলাপ আলোচনা হচ্ছে এটা যদি যে আলাপ আলোচনা সংসদে হয়েছে, যে আলাপ আলোচনা এখানে হচ্ছে, এটা যদি আরও বাড়ে তাহলে দেশের ক্ষতি হবে। আমি সেই ক্ষেত্রে মাননীয় বিচারপতি একজন মুক্তিযোদ্ধা, আমি ওনার দৃষ্টি আকর্ষণ করেছি মাত্র। আগামী 10 জুলাই এই মামলার পরবর্তী শুনানির তারিখ ঠিক করেছে আদালত। কায়কোবাদ আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে স্পিকার সম্পর্কে মন্তব্য করায় সংবিধান লঙ্ঘনের অভিযোগে বিচারপতি শামসুদ্দিন আহমেদ চৌধুরীকে চাকরিচ্যুত করার দাবি জানিয়েছেন সংসদ সদস্যরা। পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে একাধিক সংসদ সদস্য বিচারপতির মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। তারা বলেন, বিচার বিভাগ স্বতন্ত্র হলেও তার অবস্থান সংসদের ওপরে নয়। মাননীয় মহামান্য রাষ্ট্রপতির কাছে এখান থেকে আহ্বান জানাবো, অবিলম্বে চিফ জাস্টিসকে এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করে তাকে তার পদ থেকে সরানো হোক। কিন্তু মিস্টার স্পিকার, একজন স্পিকার তার বিরুদ্ধে হাইকোর্টের একজন বিচারক এই মন্তব্য করতে পারে এবং সেই জন্য আমার মনে হয় আর কিছু না হলেও অন্তত তার বিরুদ্ধে আজকে নিন্দা প্রস্তাব আমাদের নিতেই হবে মিস্টার স্পিকার। সংসদ সদস্যদের নিয়ে মন্তব্য করায় জাতীয় সংসদে এমপিরা যে বক্তব্য দিয়েছেন তা এক্সপাঞ্জের দাবি জানিয়েছেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আবু সাইদ। তবে এ নিয়ে কোনো আইনি লড়াইয়ে না যাওয়ার কথাও জানিয়েছেন তিনি। দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ নিয়ে ডেপুটি স্পিকার যে মন্তব্য করেছেন তাতেই তিনি খুশি। এ সময় গণতান্ত্রিক দেশে সংসদ নিয়ে কথা বলা না বলার অধিকার নিয়ে প্রশ্ন তোলেন তিনি। যিনি মন্ত্রী শপথ গ্রহণ করেন যে আমি শত্রু মিত্র ভেদাভেদের সকলের প্রতি সমান বিচার করব, তিনি শপথ করে যখন অন্যায় করেন তখন সেটা। শনিবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত তরুণদের জন্য ইয়েস অনুষ্ঠানে গিয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদের এই কথাগুলো নিয়েই সংসদ সদস্যরা তাদের অবমাননা করা হয়েছে বলে রোববারের অধিবেশন উত্তপ্ত করে তোলেন। এরই প্রেক্ষিতে রাজধানীর বিএমএ মিলনায়তনে সাংবাদিকদের ডেকে কথা বললেন প্রবীণ এই শিক্ষাবিদ। জানান, সেদিন তিনি একবারের জন্য জাতীয় সংসদ কিংবা এমপি শব্দগুলো উচ্চারণ করেননি, বরং তার ছাত্র শেখ সেলিম সহ অন্যরা যেভাবে আক্রমণ করলেন তা দুঃখজনক। আর এইভাবে যখন বলা হচ্ছে যে কে ধরে নিয়ে আসো, কেমন পার্লামেন্টের 16 কোটি লোকের কাছে সামনে মাপ চাইতে হবে, কেমন বেটিয়ে লাল করা হবে, এসব যখন বলা হচ্ছে তখন নিশ্চয়ই এই তথ্যগুলো তাদের নেওয়া উচিত ছিল। একটা গণতান্ত্রিক দেশ, আমরা কি কোনো কিছু নিয়ে কথা বলতে পারবো না? সংসদ নিয়ে আমরা কথা বলতে পারবো না? বললেন, সংসদে তাকে নিয়ে বিরূপ মন্তব্য করা ঠিক হয়নি বলে সোমবার ডেপুটি স্পিকার যে মন্তব্য করেছেন তাতে তিনি কৃতজ্ঞ। সংসদে তার বাড়ি নিয়ে যেসব মন্তব্য করা হয়েছে তার জবাবে তিনি বলেন, তিনি 2 কামরার বাসায় ভাড়া থাকেন, ম্যাক্সেসে পুরস্কার না পেলে তার চিকিৎসার টাকাও থাকতো না। ডেপুটি স্পিকার বলেছেন যে আব্দুল্লাহ আবু সাইদ চাইলে মামলা করতে পারেন সেই সব পত্রিকার বিরুদ্ধে। আপনার কি এরকম কোনো রকমের আগ্রহ বা ইচ্ছা আছে কি? আপনি এই ধরনের ইনিশিয়েটিভে যাবেন কি? আমাকে কি দেখে একজন মামলাবাজ বলে মনে হয়? শামীমা বিনতে রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুনুর রশিদ ও কোষাধ্যক্ষ মিজানুর রহমান পদত্যাগ করেছেন। সরকার সমর্থিত নীল প্যানেলের সমর্থক এই দুজন আজ দুপুরে শিক্ষামন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। শিক্ষা ও গবেষণায় আরও বেশি মনোনিবেশ করার জন্য ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন হারুনুর রশিদ। আচার্যের বরাবরে লেখা পদত্যাগপত্র দুপুরে তিনি মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে জমা দিয়ে আসেন। কোষাধ্যক্ষ ডক্টর মিজানুর রহমানও একই সঙ্গে পদত্যাগপত্র দিয়েছেন বলে হারুনুর রশিদ জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুনুর রশিদ ও কোষাধ্যক্ষ মিজানুর রহমান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য হারুনুর রশিদ ও কোষাধ্যক্ষ মিজানুর রহমান পদত্যাগ করেছেন। এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর এম ওহিদুজ্জামান। জনাব ওহিদুজ্জামান, প্রথমে যে বিষয়টি জানতে চাইব, শিক্ষক সমিতির একজন নেতা হিসেবে উপ উপাচার্য এবং কোষাধ্যক্ষের এই পদত্যাগের ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন? এটি স্বাভাবিক নয়, কারণ এই ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য, প্রোপাচার্য এবং কোষাধ্যক্ষ এই তিনজনের যে প্রশাসন, এটি বর্তমান সরকার, আমাদের দেশের জননন্দিত নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার তাদের এখানে নিয়োগ দিয়েছিলেন এই বিশ্ববিদ্যালয়কে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য। সুতরাং আমাদের সেটি প্রত্যাশা ছিল যে সবাই মিলে বিশ্ববিদ্যালয়কে একটি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, একটি উন্নত এবং সেই বিশ্ববিদ্যালয়ের যে ঋত গৌরব সেটি সবাই মিলে কাজ করে ফিরিয়ে আনবে। জনাব ওহিদুজ্জামান, আরেকটি বিষয় জানতে চাইবো, তারা বলেছেন যে ব্যক্তিগত কারণে তারা পদত্যাগ করছেন, এই কারণ ছাড়া আর অন্য কোনো কারণ থাকতে পারে বলে আপনি মনে করেন কি? আসলে আমি যতটুকু জানি যে বিশেষ করে প্রফেসর হারুনুর রশিদ তিনি একজন স্বনামখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী, আন্তর্জাতিক পর্যায়েও তার রয়েছে রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে যথেষ্ট সুনাম। আমাদের অধ্যাপক ডক্টর মিজানুর রহমান তিনিও একজন অত্যন্ত ভালো শিক্ষক, তার নিজ ক্ষেত্রে তিনিও একজন স্বনামধন্য শিক্ষক। এরা যতটা আমি জানি যে এরা কখনোই পদ আঁকড়িয়ে থাকার মতো এরা লোক নয়। বিশ্ববিদ্যালয়কে যেভাবে একটা গতিশীল রেখে আধুনিক উন্নত একটি বিশ্ববিদ্যালয়ে পরিণত করার জন্য যে সকল উদ্যোগ কাজ করা প্রয়োজন তারা নানা সময় সেটি চেষ্টা করেছেন, কিন্তু সবাই মিলে যে সেটিকে এগিয়ে নিয়ে যাওয়া আমার মনে হয় যে সেখানেই ব্যত্যয় হয়েছে। হয়তো সে কারণেই আমি যদিও তাদের সাথে এই ব্যাপারে খোলামেলা আমার কোনো কথা হয়নি, কিন্তু আমার ধারণা যে সে কারণেই তারা এই পদে হয়তো আর সেরকম পরিবেশ যেটা বলে যে হয়তো ব্যত্যয় ঘটেছে বলেই তারা এখান থেকে সরে দাঁড়িয়েছেন। জনাব ওহিদুজ্জামান, আপনাকে ধন্যবাদ। কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর ওহিদুজ্জামানের সাথে। সাংবাদিক দম্পতি সাগর রুনির হত্যাকারীদের গ্রেফতার, সাংবাদিকদের উপর পুলিশি হামলার প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেছেন সাংবাদিকরা। এতে সাগর রুনিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় এটিএন বাংলা চেয়ারম্যান মাহফুজুর রহমানের গ্রেপ্তার দাবি করেছেন সাংবাদিক নেতারা। সাংবাদিক দম্পতি সাগর রুনির হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে জাতীয় সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি দিয়েছেন সাংবাদিকরা। এর আগে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে, জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ এবং ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিপিজের ডাকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমবেত হন তারা। এতে সাগর রুনির হত্যা নিয়ে এটিএন বাংলা চেয়ারম্যান মাহফুজুর রহমানের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান আলোচকরা। এটিএন বাংলার সাংবাদিক হিসেবে বলছি যে এটিএন বাংলার চেয়ারম্যান যে বক্তব্য দিয়েছেন সেটি একান্তই তার ব্যক্তিগত বক্তব্য, এর সঙ্গে এটিএন বাংলার সাংবাদিকদের কোনো ধরনের কোনো সংস্রব নেই, যোগাযোগ নেই। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেস ক্লাব এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির এই আন্দোলনকে দমানো যাবে না। মাহফুজুর রহমানকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদেরও দাবি জানান সাংবাদিক নেতারা। যদি মাহফুজুর রহমানকে গ্রেফতার করা না হয় তাহলে আমরা বলবো প্রশাসনের একটি মহলের সাথে মাহফুজুর রহমানের আঘাত রয়েছে। আপনাকে পরিষ্কার ভাবে জানিয়ে দিতে চাই, সাংবাদিকদের মান সম্মান নিয়ে, সাংবাদিকদের ইজ্জত আবরু নিয়ে ছিনিমিনি গেলে অতীতে কেউ পার পায় নাই, আপনিও পার পাবেন না। তাকে গ্রেপ্তার করে, তাকে জিজ্ঞাসাবাদ করে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করার জন্য দাবি জানানো। 11 ফেব্রুয়ারি গভীর রাতে রাজধানীর রাজাবাজারের বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। আরিফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাগর রুনির হত্যাকাণ্ড নিয়ে এটিএন বাংলার চেয়ারম্যানের মন্তব্য বিষয়ে আমরা আপনাদের মতামত জানতে চেয়েছিলাম। এরই মাঝে বেশ কিছু মতামত এসেছে। মীর, কি বলছেন দর্শকরা? দর্শকদের যে মতামতগুলো এসেছে সেগুলো তারা বলছেন যে মনিরুল ইসলাম রাসেল তিনি ফেসবুকে যে মন্তব্যটি করেছেন, তিনি বলছেন যে এটিএন বাংলা চেয়ারম্যানের কাছে তথ্য আছে, তাকে
জিজ্ঞাসাবাদ করার প্রসঙ্গটি তিনি টেনেছেন তারেক ইবনে শামস। তিনি বলছেন যে মাহফুজুর রহমান কি খুনিদেরকে বাঁচানোর উদ্দেশ্যে নেমেছেন, আর তার এই বক্তব্য অনেকটাই অবাক করেছেন আসিফ নিজামকে। আর রাশেদ ইমাম বলছেন যে তার কাছে মনে হচ্ছে প্রথম থেকে মাহফুজুর রহমানকে সন্দেহজনক। আসলে একটা বিষয় প্রশ্ন আসতেই পারে, তিনি যখন বলছেন যে তার কাছে এটার প্রমাণ আছে, ভিডিও ফুটেজ আছে, এটা কেন তিনি এতদিন দেন নাই পুলিশের কাছে? বা যারা তাকে তো বলা হয়েছিল যে আপনার যদি থেকে থাকে তাহলে আপনি দেন, তিনি এটা অস্বীকার করেছেন দেওয়ার বিষয়টিতে। আর এমন একটা সময় তিনি এই মন্তব্যটা করেছেন যখন সাংবাদিকরা এই বিষয়টা নিয়ে রাস্তায় নেমেছেন, তারা ঘেরাও কর্মসূচি পালন করছে, মিছিল করছে এবং কিছুটা পুলিশের নির্যাতনেরও শিকার হচ্ছে। ঠিক এই সময় তিনি এই ধরনের একটি মন্তব্য করে আসলে কতটা দায়িত্বের পরিচয় দিয়েছেন সেই প্রশ্নটা আসতেই পারে। শাওন, নতুন একটা মন্তব্য আসলে এই ঘটনায় নতুনত্ব এনে দিয়েছে ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত দাবিটা কিন্তু বদলায়নি। দর্শকদের মতামতে দেখতে পাচ্ছি মমিনুল ইসলাম বলছেন যে যেভাবে কিভাবে হবে জানি না, কিন্তু শেষ পর্যন্ত সাগররনী হত্যাকাণ্ডের এই বিচার করতে হবে, কিভাবে হবে জানি না, কিন্তু করতে হবে। তারপর জাফর আবেদিন লিখেছেন যে এটি এখন একটি সত্যি এবং মিথ্যার মাঝখানের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সালেহিন কবির রিফাত বলছেন যে উনি জেনে থাকতে পারেন, তার ধারণা। এবং সেই সাথে শফিক ইসলাম লিখেছেন যে ডক্টর মাহফুজুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা উচিত। এই দিক থেকে একটা বিষয় লক্ষণীয় ছিল যে আমার প্রতিবেদনটিতে দেখলাম যে সেটা হচ্ছে এটিএন বাংলার বার্তা প্রধান জয় মামুন, তিনি সাংবাদিকদের, তাদের যারা সাংবাদিক আছেন এটিএন বাংলা, তাদের পক্ষ থেকে তাদের অবস্থানটা স্পষ্ট করেছে। কারণ এই ধরনের সংস্কৃতিতে দেখা যায় না যে অনেকটা মালিক পক্ষের ঘেঁষা হয়ে থাকে, সেক্ষেত্রে এনারা তাদের ব্যাপারটা স্পষ্ট করেছেন এবং তারা কিন্তু মাহফুজুর রহমানের বক্তব্যের সাথে একমত বলছেন, তারা সেটা তার বক্তব্য এবং তারা এটা কিন্তু প্রতিবাদও করছেন। হ্যাঁ, এই বিষয়ে নিয়ে আমরা পরবর্তীতে আবার আলোচনা করব। জানিয়ে দিচ্ছি আরো কিছু খবর। এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদারের অর্জনকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানালো তার কর্মস্থল ঢাকা ওয়াসা। মঙ্গলবার সকালে রাজধানীর ওয়াসা ভবনে তার সম্মানে আয়োজন করা হয় এক সংবর্ধনার। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করে দেশের সুনাম বাড়িয়েছেন ঢাকা ওয়াসার কর্মকর্তা নিশাত মজুমদার। তার এ অর্জনে গর্বিত তার প্রতিষ্ঠানও। এ অর্জনের প্রতি আনুষ্ঠানিক সম্মান জানাতে ঢাকা ওয়াসা মঙ্গলবার আয়োজন করে এক সংবর্ধনার। এমন কিছু তুমি করেছো যার জন্য আমরা কেন সারা বাংলাদেশ আজকে গর্বিত, আর আমরা অতিরিক্ত গর্বিত এই জন্য যে তুমি আমাদের সহকর্মী। ইউ আর এ পার্ট অফ ঢাকা ওয়াসা। সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক অভিনন্দন জানান নিশাত ও তার পিতামাতাকে। তিনি বলেন নিশাতের অর্জন সকলকে উজ্জীবিত করবে। নিশাত মজুমদারের এই এভারেস্ট বিজয়ের মধ্য দিয়ে আমরা সবাই শপথ নেব, প্রত্যয়ী হব, আমরা আরো প্রত্যয়ী হব, আমরা সেবামূলক সংগঠন হিসেবে আমরা মানুষকে আরো সেবা দেব। সহকর্মীদের এই আয়োজনে এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত হয়ে পড়েন আবেগ আপ্লুত। সাধারণ মানুষের অফিস বলতে বোঝায় কি অফিসে কত 9টা 5টা অফিস করি সেই অফিস, কিন্তু আমার অফিসটা আসলে অন্যরকম, সেটা আজকের এই অনুষ্ঠান দিয়ে বোঝা যাচ্ছে। সবাই এমন ভাবে আমাকে গ্রহণ করেছে, মানে আমি এটা কখনো স্বপ্নেও কখনো এরকম কিছু ভাবিনি যে এরকম কিছু হবে। আমি কি করে যে আমার এই ঢাকা ওয়াসা আমার যে সহকর্মীরা আছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাবো, আমার এটা ভাষা নেই। সংবর্ধনে ঢাকা ওয়াসা নিশাতকে 5 লাখ টাকা ও একটি বাড়ি দেওয়ার ঘোষণা দেয়। এছাড়া কর্মকর্তা কর্মচারীরা দেন 25,000 টাকার চেক। খালিদ আরাফাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মৌলভীবাজারের পাহাড়ি আনারস বেশ সুস্বাদু, তাই দেশ বিদেশে এর জনপ্রিয়তাও কম নয়। কিন্তু এবার মৌসুমের আগেই বাজারে পাওয়া যাচ্ছে এই আনারস। বাগান মালিকরা গাছে রেখে রাসায়নিক ব্যবহার করে পাকাচ্ছে আনারস। এই পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন চিকিৎসকরা। মৌলভীবাজার থেকে আনহার শামসাদের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন প্রতিবেদন। জেলার পাহাড়ি এলাকা বরাবরই আনারস চাষের জন্য প্রসিদ্ধ। রসালো এই ফলের কদর পুরো দেশ জুড়ে। জেলায় এবারও ফলন হয়েছে বেশ, বাজারে বিক্রিও ভালো। পাকা রসালো আনারস দেখে লোভ সামলানো দায়, তবে সব আনারসই যে খেতে পাচ্ছে তা নয়। ইথোফেন হরমোন ব্যবহার করে পাকানো হচ্ছে ফলটি। সিজনের সময় যে আনারস 15 টাকা, এটাতে 20 টাকা 22 টাকা বিক্রি করা যায়। এটা স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকর না, এটা অগ্রিম বাইর করা হয়। ফল পাকাতে হরমোন ব্যবহারের খবর ছড়িয়েছে ক্রেতাদের মধ্যে। ফলটি তারা কিনছেন বটে, কিন্তু মনের মধ্যে প্রশ্ন, এটি খাওয়া নিরাপদ তো? সিজনের আগে আছে, আনারসের সিজন এখনো পুরোপুরি আসে না। আনারস সিজনের আগে আসে, এইগুলা কিভাবে এগুলো থাকলো এত সকাল? এটা তো মৌসুমি ফল, জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে বা মধ্যের দিকে বাইরে। তবে কৃষি বিভাগ বলছে ফল পাকাতে ইথোফেন ব্যবহার করা হলে তা নিয়ে ভয়ের কারণ নেই। খারাপ কিছু না, এটা জাস্ট
বাজার পাওয়ার জন্য বা সমস্ত সাপ্লাই দেওয়ার জন্য বা ভালো প্রাইস পাওয়ার জন্য এটা বেশি করে থাকে। স্থানীয় একজন চিকিৎসক অবশ্য যেভাবে হরমোন ব্যবহার করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন। দেওয়ার পরে বা ফসলে বা সবজিতে দেওয়ার পরে যে প্রতিক্রিয়াটা হয় সেটা সম্বন্ধে এখানে কিছু তথ্য আমি পাইনি, যে কয়দিন পরে সেই খাদ্যদ্রব্যটা খাওয়া যাবে সে ব্যাপারে এখানে কিছু বলা হয়নি। নাবিলা কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার ব্যবসা বাণিজ্যের খবর জানতে চলে যাব মীর আহসানের কাছে। মীর, আজকে বিরোধী দলীয় নেত্রী তার বাজেট ভাবনার কথা বলেছেন, মূল কি বিষয়গুলো বলছেন তিনি? বিএনপি এর আগেও করেছে, সেটা হচ্ছে যে বাজেটের আগেই এবার একদিন আগে দিল, এর আগেও ঠিক এমন সময়গুলোতে তারা তাদের বাজেট সংক্রান্ত সব ভাবনা তুলে ধরেন, সেই ধরনের সংক্রান্ত বাজেট ভাবনা তুলে ধরেছেন। এবার বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া যেটি বলেছেন যে এটা হচ্ছে ক্ষমতাসীন দলের শেষ বাজেট হিসেবে দেখছেন, কারণ এরপর যে বাজেটে দেবে তার আগে নির্বাচন চলে আসবে, সেটা পূরণ হয়তো সম্ভব হবে না। এই ক্ষেত্রে তিনি বলছেন যে এই বাজেটটি তার ধারণা এটি হবে নির্বাচনমুখী বাজেট, আর বাজেটের আকার যেটা পত্রপত্রিকায় আসছে সেটাকে তিনি উল্লেখ করে বলছেন যে এখানে একটা ঘাটতি হবে, সেই ঘাটতি দিতে গেলে ব্যাংক থেকে ঋণ নিতে হবে, যার কারণে তিনি বলছেন অস্থিরতা তৈরি হবে। এ নিয়ে এছাড়াও বাজেট সংক্রান্ত আরো কিছু প্রতিবেদন আছে, সেগুলো জানবো, তবে তার আগে ছোট্ট একটা বিরতি নিব, আর বিরতির পর ফিরে এসে যা থাকছে। আসছে বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ থাকছে প্রায় 23,000 কোটি টাকা। মূল্যস্ফীতির হার কিছুটা কমেছে, মে মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 9.15%। ঘাটতি ধরা হবে বলে সংবাদ সূত্রে জানা যায়। বাজেটের আকার হবে 1,90,000 কোটি টাকা। এই বাজেট দলীয় বিবেচনায় প্রণীত হচ্ছে বলে আমাদের ধারণা। নির্বাচনকে সামনে রেখে বাজেট বরাদ্দের পরিমাণ নির্ধারণ করা হচ্ছে। নতুন বাজেট বাস্তবায়ন করতে গিয়ে সরকার আরো বেশি ঋণগ্রস্ত হবে দাবি করে খালেদা জিয়া বলেন, এর নেতিবাচক প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে। বিশাল অঙ্কের এই ঘাটতি বাজেট অর্থায়নের জন্য অভ্যন্তরীণভাবে 25% পর্যন্ত ঋণ নিতে হবে, প্রধানত ব্যাংকিং সেক্টর থেকে। এর অর্থ দাঁড়ায় বার্ষিক উন্নয়ন প্রকল্পের 91%ই ঋণ নিয়ে অর্থায়ন করতে হবে। বাস্তবায়ন যোগ্যতা এবং প্রয়োজনীয় অর্থ যোগানে সক্ষমতার নিরিখে এই বাজেট অর্থহীন ও উচ্চবিলাসী বই কি। দেশে অর্থনৈতিক অব্যবস্থাপনার চিত্র তুলে ধরে বিভিন্ন ক্ষেত্রে ভারসাম্যহীনতা দূর করার জন্য বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন বিএনপি চেয়ারপারসন। মূল্যস্ফীতি হ্রাস এবং তার নিয়ন্ত্রণের মধ্যে রাখা, ব্যাংক ব্যবস্থাপনা থেকে সরকারি ঋণের পরিমাণ হ্রাস করা, বৈদেশিক মুদ্রার মজুদ উন্নয়ন, টাকার মূল্যমান স্থিতিশীল রাখা। এছাড়া কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার সমালোচনা করেন খালেদা জিয়া। ভারতের সাহারা গ্রুপের সাথে সমঝোতা চুক্তির সমালোচনা করে তিনি বলেন, এই চুক্তি বাস্তবায়িত হলে মহা দুর্নীতির সুযোগ সৃষ্টি হবে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ থাকছে প্রায় 23,000 কোটি টাকা, তবে রাজনৈতিক পক্ষপাতিত্বের কারণে অনেকে এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ফলে দারিদ্র্য বিমোচনের মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। 2007-এর শেষ ভাগে বিশ্বমন্দা আর সিডর আইলার মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশে দেখা দেয় চরম খাদ্য সংকট। দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাজেটে বাড়তি গুরুত্ব দেওয়া হয় সামাজিক নিরাপত্তা খাতকে। গেল 3 বছরে খাদ্য সংকট দূর হলেও সামাজিক নিরাপত্তা খাতে দারিদ্র্য বিমোচনে নেওয়া হয়নি কার্যকর কোনো কর্মসূচি। ভাতা সম্বল চলমান এসব কর্মসূচি দারিদ্র্য বিমোচনে তাই কতটুকু ভূমিকা রাখছে তা নিয়ে প্রশ্ন রয়েছে বিশেষজ্ঞদের। প্রশ্ন রয়েছে প্রকৃত ভুক্তভোগীরা এর সুফল পাচ্ছেন কিনা তা নিয়েও। প্রথম দিকে দেখা যাচ্ছিল যে যারা পাওয়ার উপযুক্ত তাদেরকেই এসব প্রকল্পে অন্তর্ভুক্ত করা হচ্ছিল। এখন সাম্প্রতিক কালে অভিযোগ আসছে যে যারা পাওয়ার উপযুক্ত না তারাও অন্তর্ভুক্ত হচ্ছে। এটা সরকারের বন্ধ করা উচিত এবং এটা বন্ধ করা সম্ভব। আসছে বাজেটেও সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় বাড়ছে, থাকছে ভাতাসহ স্বল্পমেয়াদী কর্মসংস্থানমূলক বিভিন্ন কর্মসূচি। তবে বিশেষজ্ঞরা বলছেন ছোট ছোট অনেক কর্মসূচির চেয়ে জোর দেওয়া উচিত দারিদ্র্য বিমোচনে টেকসই প্রকল্পের দিকে। 16 কোটি মানুষের দেশে 50 কোটি টাকার নিচে বাজেটেরও কর্মসূচি আমরা 50টার উপরে আছে এই 80-85টির মধ্যে। তো সেই জন্য ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য কর্মসূচি কমিয়ে এনে বরং
আমাদের যে বেশিরভাগ কর্মসূচি আছে তাতে একটু বরাদ্দ বাড়ানো যায় কিনা এটার দিকে আমি নজর দিই। আর এসব কর্মসূচি গ্রামের পাশাপাশি শহরে সমানভাবে চালাতে হবে বলে মনে করেন তারা। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মূল্যস্ফীতির হার আরও কিছুটা কমেছে। মে মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে তা দাঁড়িয়েছে 9.15%। মঙ্গলবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করে। 2011 সালের ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি ছিল 9.79%। এরপর টানা 13 মাসে তা ছিল 2 অঙ্কের ঘরে। চলতি বছর এপ্রিলে তা দাঁড়ায় 9.93%। মে মাসেও তা রয়েছে একের ঘরে। এর মধ্যে খাবারের মূল্যস্ফীতি হয়েছে 7.46%, আর খাদ্য বহির্ভূত খাতে 12.72%। এপ্রিলের তুলনায় এ সময় খাদ্য ও খাদ্য বহির্ভূত দুটোতেই মূল্যস্ফীতি কিছুটা কমেছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মঙ্গলবার ফোন অপারেটর, গ্রামীণ ফোন ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যৌথভাবে শুরু করল ক্লিক গ্রিন শীর্ষক ফটোগ্রাফি প্রতিযোগিতা। গ্রামীণ ফোনের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কার্যক্রমের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। গত 2 বছর এই কম্পিটিশনটা আমাদের এমপ্লয়ীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এই বছরে 3টা ক্যাটাগরি অন্তর্ভুক্ত হয়েছে। একটা আমাদের এমপ্লয়ীদের জন্য, সেকেন্ড ক্যাটাগরি ইজ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, যারা রেজিস্টার্ড ফটো জার্নালিস্ট আছেন, এবং গ্রামীণ ফোন ফেসবুক পেজ, যার থ্রুতে আমাদের দেশের যে কোনো ব্যক্তি তাদের ফটোগ্রাফি, তাদের পরিবেশ বিষয়ক ছবি পাঠাতে পারবেন। আজকের নির্ধারিত বিষয় সাংবাদিক দম্পতি সাগর রুনির হত্যাকাণ্ড নিয়ে এটিএন বাংলা চেয়ারম্যানের মন্তব্য। এই বিষয়ে আপনাদের মন্তব্য জানতে চেয়েছিলাম। ইতিমধ্যে আমাদের কাছে আরও কিছু মতামত চলে এসেছে, যেগুলো তুলে ধরবো আমার দুই সহকর্মী মহুয়া এবং শাওনের সাথে। মহুয়া, তানভীর নামে একজন, তিনি ফেসবুকে একটা প্রশ্নই তুলেছেন। তিনি বলছেন, যদি মাহফুজুর রহমানের কাছে এ ধরনের তথ্য থেকেই থাকে তবে তিনি কেন এতদিন তা তুলে ধরেননি? আর আশরাফ তিনি বলছেন যে মাহফুজুর রহমানের কথায় বোঝা যায় সরকার জানে সাগর রুনির হত্যাকারী কারা। একটা বিষয় কিন্তু দেখেন, তদন্ত চলছে এমন একটা বিষয়ে উনি কথা বললেন, তারপর আবার নিজেরই প্রতিষ্ঠানের একজন সাংবাদিক সম্পর্কে এই ধরনের কথা বললেন। এটা আসলে যেমনটা এটিএন বাংলা বার্তা প্রধান বলেছেন, খুবই অসৌজন্যমূলক এবং কুরুচিপূর্ণ বক্তব্য। দর্শকদেরও মতামত অনেকটা সেরকমই দেখছিলাম। সেলিম রেজা বলেছেন এটিএন বাংলা চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করা উচিত। আরেকজন তানভি বলেছেন তার কাছে যদি তথ্য থেকেই থাকে এতদিনে মিডিয়াকে কেন উনি বলেন নাই। এবং আরো অনেকেই বলেছেন মাহফুজুর রহমান কি তাহলে জানতেন যে সাগর রুনি খুনি কারা, তিনি তাহলে কেন বিষয়টি তুলে ধরেননি, এই প্রশ্নই করেছেন। বেশ কিছু এসএমএস আছে আমার কাছে। মাহবুব লিখেছেন সাংবাদিকদের সম্পর্কে আসলে এই ঘটনার পরে ডক্টর মাহফুজুর রহমানের সঙ্গে তার দুই প্রতিষ্ঠান এটিএন বাংলা এবং এটিএন নিউজের সাংবাদিকদের সঙ্গে তার সম্পর্কটা কি পর্যায়ে যেতে পারে। খলিল বলছেন আসলে কি এটা বিশ্বাসযোগ্য যে গোয়েন্দা সংস্থাগুলো এই খুনের ব্যাপারে এখনো কোনো তথ্য সংগ্রহ করতে পারেনি, কোনো ধরনের কুলকিনারা করতে পারলো না। শমী বলছেন শেষ পর্যন্ত মাহফুজুর রহমান আসলে স্বীকার করলেন যে এই বিষয়ে, এই খুনের বিষয়ে তার কোনো রকম সংশ্লিষ্টতা ছিল। শরীফ বলছেন এমন মন্তব্য কারো কাম্য নয়, মাহফুজুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা দরকার। অবশ্যই একটা জিনিস সাংবাদিক নেতারাও এই বিষয়টাই বলেছে যে তাকে গ্রেফতার করে বা যেভাবেই জিজ্ঞাসাবাদ করা খুবই, কারণ তার মন্তব্যেই বোঝা যাচ্ছে আসলে তার কাছে আরো বেশি তথ্য এ সম্পর্কে থাকলেও থাকতে পারে। এখন বিষয়টা হচ্ছে যে বিষয়টা খুবই সেন্সিটিভ। বিষয়টা নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলার আগেও অনেকবার চিন্তা ভাবনা করছেন, কারণ সরকারের পক্ষ থেকেও যখন 48 ঘন্টা সময় বেঁধে দেয়া, তারপরে বিভিন্ন সময় মন্ত্রীরাও বা যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন তারাও, এর আগেও কিন্তু আপনার পুলিশ কিন্তু আদালতে গিয়ে তাদের ব্যর্থতার কথা স্বীকার করে এসেছে। তারপরে র্যাবের কাছে দায়িত্ব গেছে, র্যাব এখনো তদন্ত চলছে এবং তদন্তের মাঝখানে তিনি এই ধরনের কথা বলেছেন। হাইকোর্ট থেকে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল যে ঠিকমতো কোনো তদন্তে অগ্রগতি না হলে সাংবাদিকদের সাথে যেন এই বিষয়ে কোনো কথা না বলে। এরপর থেকে পুলিশও কিন্তু এই বিষয়ে তেমন কোনো তথ্য দেয়নি, কিন্তু তারপরও একজন প্রতিষ্ঠানের চেয়ারম্যান হয়ে এই ধরনের মন্তব্য করাটা আসলে উনি, এবং এই কথাটি জাতীয় প্রেস ক্লাবের সভাপতি যিনি যে কথাটি বলেছেন সেটা অনেকটা বুকে ধাক্কা লাগার মতোই। তিনি বলেছেন যে মৃত মানুষকে দ্বিতীয়বারের মৃত্যু দেওয়ার মতো আচরণ করা উচিত নয়, যেটি মাহফুজুর রহমান তার মতে কামাল উদ্দিন সাহেবের মতেই করেছেন। শাওন, খেলার খবর জানবো। হ্যাঁ, খেলার খবর অবশ্যই যাবো। গতকাল ফুটবল সম্পর্কে, জাতীয় ফুটবল সম্পর্কে বেশ কিছু খবরাখবর জানিয়েছিলাম। 6 মাস ধরে কোচ নেই এবং সেই সাথে নেই আন্তর্জাতিক কোনো ফরওয়ার্ড শিডিউলিং, যেটাকে আমরা বলে থাকি। আর সেই সাথে ঘরোয়া ফুটবলেও খানিকটা দুঃখের খবরই, কোটি টাকার সুপার কাপ হচ্ছে না, এই সংশ্লিষ্ট ফুটবলের খবরাখবর। এবং সেই সাথে আজকে প্রিমিয়ার ক্রিকেট লিগের বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। এই খবরগুলো নিয়ে ফিরবো, কিন্তু ছোট্ট একটা বিরতির পর। সাথেই থাকুন, একটা বিরতি নিচ্ছি, যখন ফিরবো তখন আরো যা থাকছে।
কোটি টাকার সুপার কাপ হচ্ছে না, পেশাদার লিগ দিয়েই শেষ হচ্ছে ফুটবল মৌসুম। এবং ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে টালমাটাল ইতালির ফুটবল। ইউরো 2012 প্রস্তুতি ম্যাচে টানা 3 পরাজয়। হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এই ম্যাচে জিতলেই শিরোপা নিশ্চিত, এরকম হিসেব কষে গাজী ট্যাঙ্কের বিপক্ষে মাঠে নেমেছিল ওল্ড ডিওএইচএস। টস হেরে ফিল্ডিংয়ে নেমে প্রথম ওভারই আসে সাফল্য। গাজী ট্যাঙ্কের অধিনায়ক মিথুন চৌধুরীকে ফেরান নাবিল সামাদ, 20 রান করা পাকিস্তানি ব্যাটসম্যান ইয়াসির হামিদকে ফেরান এনামুল হক জুনিয়র। এরপর হাল ধরেন অলোক কাপালি আর নাসির হোসেন। বাউন্ডারি আর ওভার বাউন্ডারিতে তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন 152 রান। অলোক কাপালি 76 রান করে আউট হলেও আরেক প্রান্ত আগলে রেখে নাসির হোসেন পূরণ করেন শতক। পরে নাজমুল মিলনের 29 বলে অপরাজিত 37 রানের সুবাদে গাজী ট্যাঙ্কের সংগ্রহ দাঁড়ায় 6 উইকেটে 259। লক্ষ্যটা বড়, তাই শুরু থেকেই বুঝে শুনে খেলতে থাকেন ওল্ড ডিওএইচএস এর 2 ওপেনার নুরুল হাসান ও জিয়াউর রহমান। তবে দলীয় 31 রানে নুরুল হাসানকে ফেরান বিসওয়ান্ত হালদার। জিয়াউর রহমানের সাথে হাল ধরতে আসেন উদয় কাউল। এই জুটিতে 131 রান যোগ করেন এই দুই ব্যাটসম্যান। তবে ব্যক্তিগত 79 রানে জিয়াউর রহমান রান আউট হলে ছন্দপতন ঘটে শিরোপা প্রত্যাশী ওল্ড ডিওএইচএস এর। শেষ পর্যন্ত 50 ওভারে 8 উইকেট হারিয়ে 239 রান করে ওল্ড ডিওএইচএস। ভালো খেলার পিছনে ভালো উইকেট একটা বড় কারণ বললেন সেঞ্চুরিয়ান নাসির। আমি যেহেতু ন্যাশনাল টিমের সাথে এখন প্র্যাকটিস হচ্ছে না, তা বেশি ব্যাটিং করার সুযোগ পাচ্ছি না, তো আমি চেষ্টা করছি আর কি উইকেটে যতক্ষণ থেকে ব্যাটিং করা যায় তা আমার জন্য ভালো হবে। লাস্ট ম্যাচটা হারার পরেই চ্যাম্পিয়নের আশা ছাইড়া দিছে আর কি, তা এখন বলতে পারতেছি না, আমার টার্গেট একটা ম্যাচ আছে, ওইটা জিতা, আর কি হবে এটা। আসন্ন জিম্বাবুয়ে সফরে ডাক পেয়েছেন ওল্ড ডিওএইচএস এর ওপেনার জিয়াউর রহমান। আশা ছাইড়া দিছে আর কি, তা এখন বলতে পারতেছি না, আমার টার্গেট একটা ম্যাচ আছে, ওইটা জিতা, আর কি হবে এটা। আসন্ন জিম্বাবুয়ে সফরে ডাক পেয়েছেন ওল্ড ডিওএইচএস এর ওপেনার জিয়াউর রহমান। নিজের ফর্মকে কাজে লাগাতে চান তিনি। আমি আসলে অনেকটাই কনফিডেন্ট, কারণ আমি ভালো খেলতেছি এবং যেহেতু টি20 খেলা, তো আমার জন্য আরও বেটার, কারণ আমি শর্ট ওভার খেলতে তো পছন্দ করি, বেশি শর্টস খেলি বেশি। তো এখন আমি জিম্বাবুয়েতে যাইনি, আমার এটা ফার্স্ট ট্যুর জিম্বাবুয়ে ট্যুর, তো ওখানে ওয়েদার উইকেট কেমন আমি আসলে এখনও জানি না সেভাবে, তো আশা করতেছি আমি খুব ভালো খেলবো ইনশাল্লাহ। ওল্ড ডিওএইচএস হেরে যাওয়ায় ভিক্টোরিয়ার সাথে তাদের ম্যাচটাই এখন অলিখিত ফাইনালে পরিণত হয়েছে। আবার পরের ম্যাচে গাজী ট্যাঙ্ক জিতলে হিসেবটা অন্যরকম হতে পারে। ম্যাচ হারলেও শিরোপার আশা এখনো মুছে যায়নি ওল্ড ডিওএইচএস এর। অন্যদিকে নিজেদেরকে কোনো রকমে শিরোপা দৌড়ে টিকিয়ে রাখলো গাজী ট্যাঙ্ক। শেষ পর্যন্ত নানা প্রতিবন্ধকতা পেরিয়ে কার ঘরে যাবে এই শিরোপা সেটা সময় বলে দেবে। আমরুল বাপ্পি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ফতুল্লা। এই মৌসুমে হচ্ছে না কোটি টাকার ফুটবল টুর্নামেন্ট সুপার কাপ। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ দিয়েই শেষ হচ্ছে এবারের ফুটবল মৌসুম। সেপ্টেম্বরে দলবদলের পর নতুন ফুটবল মৌসুম আয়োজনের ঘোষণা দিয়েছে পেশাদার লিগ কমিটি। দুটি টুর্নামেন্ট ছাড়াই চলতি ফুটবল মৌসুম শেষ করছে ফুটবল ফেডারেশন। বঙ্গবন্ধু স্টেডিয়াম না পাবার কারণে গত মার্চে স্বাধীনতা কাপ ফুটবল আয়োজিত হয়নি। তবে সবচেয়ে বড় চমক কোটি টাকা সুপার কাপ আয়োজন না করার ঘোষণা। সদ্য নির্বাচন করে আসা বর্তমান কমিটির পক্ষে এই টুর্নামেন্টের আয়োজন সম্ভব হচ্ছে না। পাশাপাশি বিশাল অঙ্কের স্পন্সরের বিষয়টিও আছে। 2009 সালে অভিষেকে ক্রীড়াঙ্গনে ব্যাপক সাড়া ফেলে সুপার কাপ। দ্বিতীয় আসরে ক্রেজ কিছুটা কমলেও আলোচনায় ছিল কোটি টাকার প্রাইজ মানির এই আসর। তৃতীয় বছরে এসে সুপার কাপ আয়োজন করতে পারছে না ফেডারেশন। এ নিয়ে হতাশা ঝরল ফুটবলারদের কণ্ঠে। কাপটা বাংলাদেশের মধ্যে জমজমাট একটা কাপ, তো এই কাপটা হঠাৎ করে মনে হয় যেন হয় না। এটা আমার আর্নেস্ট রিকোয়েস্ট থাকবে কর্মকর্তাদের উপর যে এই ধরনের টুর্নামেন্ট যাতে প্রতি বছরই থাকে। সুপার কাপ প্রত্যেক বছর হওয়া উচিত, কারণ সুপার কাপগুলি নকআউট সিস্টেমগুলি তো দর্শক অনেক খেলা দেখার মুখী হয় এবং খুব ফাইট ম্যাচ হয়। বাংলাদেশ অনেক সুন্দর সুন্দর খেলা যেগুলো হয় এগুলো দেখার জন্য বাংলাদেশের দর্শক আবার আসে, অনেক দর্শক। চলতি পেশাদার লীগ শেষ হবার পর 2 মাস খেলা বন্ধ থাকবে। এ সময় নতুন মৌসুমের বর্ষপঞ্জি করা হবে বলে জানালেন পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান আব্দুল সালাম মুর্শেদি। তারপর সেপ্টেম্বরে দলবদলের মাধ্যমে নতুন মৌসুম শুরু হবে। এই মৌসুমে হয়তো আমাদের ইন্ডিপেন্ডেন্স কাপ বা সুপার কাপটা এই সময়ের মধ্যে আমরা শেষ করতে পারিনি বা পারবো না। এটা
পরবর্তী আমাদের যে ক্যালেন্ডার হবে সেই ক্যালেন্ডারে আছে এবং এটি হবে। সুপার কাপ না হবার পাশাপাশি আবারও চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ পিছিয়ে দেবার ঘোষণা এলো ফেডারেশনের পক্ষ থেকে। নেপালে অনুষ্ঠেয় এএফসি অনূর্ধ্ব-22 ফুটবলে বাংলাদেশ দল অংশ নেবার কারণে 9 থেকে 26 জুন বন্ধ থাকবে চলতি প্রিমিয়ার লিগের খেলা। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে টালমাটাল ইতালির ঘরোয়া ফুটবল, যার কালো ছায়া পড়েছে জাতীয় দলেও। ইউরোর প্রস্তুতি পর্বে টানা 3 পরাজয়ে দুর্বল ইতালিরই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে ডিফেন্ডার ইগনাসিও আবাতা সব ভুলে ইউরোর মূল আসরকে ঘিরেই ভাবনা সীমাবদ্ধ রাখতে চান। তবে ক্লদিও মার্কিজিওর মতামত একটু ভিন্ন। দোষীদের শাস্তি চান এই ইউভেন্টাস মিডফিল্ডার। অবশ্য ডিফেন্ডার ইগনাসিও আবাতা সব ভুলে ইউরোর মূল আসরকে ঘিরেই ভাবনা সীমাবদ্ধ রেখেছেন। আমার কাছে এখনকার মতো এই ছিল খেলার খবর। ফিরছি মহুয়ার কাছে। শাওন, সাগররুনি হত্যাকাণ্ড নিয়ে এটিএন বাংলার চেয়ারম্যান যে মন্তব্য করেছেন সেগুলো নিয়ে দর্শকরা অসংখ্য মতামত দিয়েছেন, সেগুলো নিয়ে আলোচনা করব। তবে তার আগে একটা বিরতি নিতে হবে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। নতুন লাক্স ফ্রেশ স্প্ল্যাশ, অপূর্ব। চেয়ারম্যানের মন্তব্য, এ বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম। মীর নজরুল ফেসবুকে বলেছেন, দেশের সমস্ত সাংবাদিকদের একটু স্বস্তি দিন, সাগররুনি হত্যার সঠিক তদন্ত করুন। এছাড়া আরেকজন বলেছে, আরিফ বিন নজরুল বলেছে, সাগররুনিকে নিয়ে আর কতটা নাটক হবে। আসলে বিষয়টা অনেকটা নাটকের পর্যায়ে চলে গেছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, মাহবুব যে খুদে বার্তাটি পাঠিয়েছেন তিনি বলছেন যে এটিএন বাংলা এবং এটিএন নিউজের সকল সংবাদ কর্মীদের এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করা উচিত। আর সুমি তিনি যে খুদে বার্তাটি বলেছেন, তিনি বলছেন যে এই বক্তব্য অনেকটা ইঙ্গিত দেয় হত্যাকাণ্ডে সে তার সংশ্লিষ্টতার। আর আরিফ বিন নজরুল মনে করেন যে মাহফুজুর রহমান এখন নিজেই নিজের বিপদ ডেকে আনলেন। শাওন, তিনি আরো লিখেছেন, মাহফুজুর রহমানের কাছ থেকে এমন কথা মিডিয়ার কেউ আশা করেনি। শুভ লিখেছেন, এটিএন বাংলার চেয়ারম্যান যে বক্তব্য দিয়েছেন তা আসলে নিন্দনীয়। এবং সবার কাছ থেকে একই কথা, আরাফাত, তাওহিদ কবির, সেই সাথে বাকি যারা লিখেছেন, তানভীর, সবার কথাই আসলে তাকেই এখন ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত। কারণ কোথাও যখন কিছু পাওয়া যাচ্ছে না, তার কাছেই হয়তো পাওয়া যেতে পারে। যার কাছেই পাওয়া যাক, আমরা আসলে সবাই আশা করছি সাগররুনি হত্যাকাণ্ডের সঠিক তদন্ত হবে এবং সেটার আসল কারণ আমরা জানতে পারবো। যাই হোক, আজকের সেরা মতামতটি জানিয়ে দিই। সেরা মতামতটি হলো মমিনুল ইসলাম রাসেলের পাঠানো মতামত। তিনি বলেছেন, এটিএন বাংলা চেয়ারম্যান বলছেন তাদের কাছে অনেক তথ্য আছে, উচিত হবে তথ্যগুলো নিয়ে তদন্ত করা। রাসেল সহ যারা মতামত পাঠিয়েছেন সবাইকে ধন্যবাদ। আগামীকাল শুক্রবার এই শতাব্দীতে শেষবারের মতো সূর্যকে অতিক্রম করবে শুক্র গ্রহ। টেলিস্কোপ আবিষ্কারের পর থেকে মাত্র 8 বার এই ঘটনা ঘটেছে। সূর্যের সামনে দিয়ে নির্দিষ্ট সময় পরপর শুক্র গ্রহ তার কক্ষপথ পরিভ্রমণ করার সময় যখন পৃথিবী, শুক্র ও সূর্য একই সরলরেখায় চলে, তখনই এমন ঘটনা ঘটে। বাংলাদেশের আকাশে সূর্য উদয়ের পর থেকে এই অতিক্রমের দৃশ্য দেখা যাবে। ছোট কালো একটি বিন্দু সূর্যের উপর দিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাবে। বিজ্ঞান সংগঠন অনুসন্ধিৎসু চক্র রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এই দৃশ্য পর্যবেক্ষণের ব্যবস্থা করেছে। আর বিজ্ঞান আন্দোলন মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে পর্যবেক্ষণের ব্যবস্থা করেছে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সকাল থেকে প্রত্যেক খবরে এই ঐতিহাসিক মুহূর্ত সরাসরি দেখাবে। রেল লাইনের ওই বস্তিতে ওরে সালেকা ওরে মালেকা, আলালো দুলাল ও অভিমানীর মতো অসংখ্য জনপ্রিয় গানের জনক পপগুরু আজম খান। গত বছরে 5 জন মারা যান বাংলা পপ সঙ্গীতের এই সম্রাট। প্রথম মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে, মা তার কাঁদে, ছেলেটি মরে গেছে, আরে ভাই বাংলাদেশ। তার হাত ধরেই উন্মোচিত হয়েছিল বাংলা গানের এক অন্য ধারা। দেশীয় পপ গানের আকাশে তিনি ঘটিয়েছিলেন নতুন সূর্যোদয়ের। পুরো নাম মোহাম্মদ মাহবুবুল হক খান হলেও শিল্পী আজম খান গুরু হিসেবেই বাংলা পপ সঙ্গীতের অবিসংবাদিত এক সম্রাট। 1950 সালের 28 ফেব্রুয়ারি ঢাকার আজিমপুরের 10 নম্বর সরকারি কোয়ার্টারে জন্ম নেন আজম খান। শুধু যে গান নিয়ে থাকতেন তা কিন্তু নয়, তিনি একজন বীর মুক্তিযোদ্ধাও। স্বাধীন দেশে পাশ্চাত্য সঙ্গীতের ধারায় সঙ্গীত রচনা ও পরিবেশনের মধ্য দিয়ে তারুণ্যের মাঝে বাঁধভাঙা স্পন্দন বয়ে দিয়েছিলেন তিনি বাংলাদেশের
পপ সঙ্গীতের পথিকৃৎ হিসেবে। আমি বাংলাদেশের আজম খান, বাংলাতে। আজকে রাত 9টায় বাংলাদেশ শেষ করব কম্বোডিয়ার দুর্লভ এশিয়ান বুনো হাতি ছবি দেখিয়ে। তার আগে বিদায় নেব আমরা তিনজন। দেশ বিদেশের নানান খবর সহ রাত 9টার বাংলাদেশ নিয়ে কাল আপনাদের সামনে আবারও হাজির হব। তবে ততক্ষণ পর্যন্ত সর্বশেষ খবরটি জানতে চোখ রাখতে ভুলবেন না ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের পর্দায়। জুন মাস মানেই চায়ের কাপে বাজেট বিতর্ক। বিশাল ঋণের বোঝা মাথায় নিয়েও এত বড় অঙ্কের ঘাটতি বাজেট কোন দিকে ঠেলে দিচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে? বিশ্বমন্দার এই সময়েও কি সরকার পারবে জিডিপির কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে? এডিপিতে কি নতুন নতুন প্রকল্প যোগ হবে নাকি প্রাধান্য পাবে পুরনোগুলো? জ্বালানি খাতের ভর্তুকি কমালে সরকার কি পারবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে নিয়ন্ত্রণে রাখতে? আর 2013-র মধ্যে খাদ্যে স্বনির্ভরতা কি করে আসবে যদি পর্যাপ্ত বীজ ও বিদ্যুৎই না পাওয়া যায়? বাজেট বিতর্কে চুলচেরা বিশ্লেষণ জানতে পুরো জুন মাস চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনি পুলিশকে ফ্রি হ্যান্ড দেন। আমরা কি মডেল সিচুয়েশনের মধ্যে নাই? নিশ্চয়ই নেই। আপনারা যা কিছু শিখছেন সব বিএনপি থেকেই শিখছেন। আওয়ামী লীগের সঙ্গে বিএনপির মৌলিক পার্থক্য তো মহাবিপদ। আমাদের মিলটা কোথায়? ক্ষমতাটা আঁকড়ে থাকার দূরে এটা এই সমস্যা আপনার। সেই দেশদ্রোহীরাই কিন্তু এখন এই যাদের আমরা বিচার করছি। আপনি কি বক্তব্যের সাথে একমত? আজকের বাংলাদেশ রবি থেকে বৃহস্পতি রাত 11টায়, সৌজন্যে এস আলম গ্রুপ।